In our country today, there are new developments. রাষ্ট্রপতি জনাব মোহাম্মদুল্লাহ জনাব তাজউদ্দিন আহমেদের পদত্যাগপত্র গ্রহণ করিয়াছেন। পদত্যাগের খবর প্রচারিত হওয়ার পর জনাব তাজউদ্দিন আহমেদের সহিত তার বাসভবনে যোগাযোগ করা হইলে তিনি জানান, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশেই তিনি পদত্যাগ করিয়াছেন। জাতির বৃহত্তর স্বার্থের খাতিরে এই ব্যাপারে তিনি কোনো বিতর্ক সৃষ্টি করিতে চাহেন না। এমনই এক খবরে খেপে উঠল ঢাকার রাজনৈতিক অঙ্গন। বাংলাদেশের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ মন্ত্রিসভায় আর থাকছেন না। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ল সচিবালয় থেকে অলিগলি হয়ে চায়ের দোকান পর্যন্ত। জাতির বৃহত্তর স্বার্থের কথা ভেবে তিনি নীরবে সরে দাঁড়ালেন, ঘোষণা দিলেন কোনো বিতর্ক চান না। কিন্তু ইতিহাস কি নীরব থাকে? যেখানে শব্দ চেপে রাখা হবে ঠিক সেখানেই প্রশ্ন উঠবে। তাজউদ্দিনকে নিয়ে তাই নতুন প্রজন্মের অনেক প্রশ্ন। কেন শেখ মুজিবের সাথে তার সবচেয়ে ঘনিষ্ঠ সহচরের সম্পর্ক ভেঙে গেল? কেন স্বাধীনতার পরপরই আড়ালে চলে গেলেন তাজউদ্দিন? আর সত্যি কি ছিল সেই রহস্যময় 7 দফা গোপন চুক্তি? সার্চ অফ মিস্ট্রির আজকের এই পর্বে আমরা খুঁজব সেই সব প্রশ্নেরই উত্তর। পিতা মৌলভী ইয়াসিন খানের কাছ থেকে শৈশবেই পবিত্র কোরআন মুখস্থ করেছিলেন তাজউদ্দিন। রক্ষণশীল ইয়াসিন খান ছিলেন ব্রিটিশদের ইংরেজি শিক্ষা ও স্কুল সিস্টেমের ঘোর বিরোধী। কিন্তু মা মেহেরুন্নেসার আগ্রহে শিশু তাজউদ্দিন ভর্তি হলেন স্কুলে। এক জলজলে রৌদ্রোজ্জ্বল দুপুরের কথা। কিশোর তাজউদ্দিন তখন কাপাসিয়া মাইনর ইংরেজি স্কুলের ছাত্র। টিফিন পিরিয়ডে হঠাৎ স্কুল মাঠে এসে হাজির হয় 3 জন তাগড়া যুবক, যাদের মাথায় লম্বা চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, হাতে অনেকগুলো বই। এই 3 যুবক এসেছিলেন কাপাসিয়া থানা থেকে। তারা ছিলেন স্বদেশী আন্দোলনের বিপ্লবী সদস্য। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অপরাধে দণ্ডপ্রাপ্ত সেই বিপ্লবীরা ছিলেন সরকারের নজরবন্দিতে। সারাদিন বাইরে ঘুরে বেড়ানোর অনুমতি থাকলেও রাতে থানায় ফিরে আসতে হতো। সেই 3 বিপ্লবীদের সঙ্গ পেয়েই কিশোর তাজউদ্দিনের মস্তিষ্কে অন্তরিত হয় রাজনৈতিক ভাবনা। তাজউদ্দিনের বংশধারায়ও ছিল অনুসন্ধিৎসু মন ও মধ্য এশীয় আভিজাত্যের ছাপ। তার পূর্বপুরুষ ফখরুদ্দিন শাহ মোঘল আমলে দিল্লিতে প্রশাসনিক পদে কর্মরত ছিলেন। পরে আধ্যাত্মিকতার টানে ঘর বাঁধেন ময়মনসিংহে। এই উত্তরাধিকার সূত্রে পাওয়া কৌতূহল ও জনজিজ্ঞাসা কিশোর তাজউদ্দিনের মধ্যে যেন আরও প্রবল হয়ে উঠল বিপ্লবীদের কাছ থেকে পাওয়া গল্প, উপদেশ আর ইতিহাসের বইপত্র পড়ার মাধ্যমে। 1942 সাল। ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রগতিশীল ছাত্র হিসেবে অংশ নিলেন তাজ। তখন সচেতনভাবে পড়াশোনা বর্জন করেন 1 বছরের জন্য। 1943 সালে ভর্তি হন ঢাকা কলেজে। আর এখানেই তার রাজনীতির পূর্ণাঙ্গ সূচনা। ঢাকা কলেজে পড়াকালীন তিনি উত্তর মহকুমা মুসলিম লীগের সদস্য হন। মাত্র 19 বছর বয়সেই নির্বাচিত হন বঙ্গীয় মুসলিম লীগের কাউন্সিলর হিসেবে। সেই সময়েই কলকাতা গিয়ে তার পরিচয় ঘটে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশিম প্রমুখ বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদদের সাথে। পরিচয় হয় তারই মতো আর এক তরুণ, শেখ মুজিবের সাথে। দুজনের বয়সের পার্থক্য মাত্র 5 বছরের। 1946 সালের সাধারণ নির্বাচনে তাজউদ্দিন ঢাকা জেলার দায়িত্ব পান এবং নিখুঁত কর্মদক্ষতার মাধ্যমে দলের শীর্ষ নেতৃত্বের আস্থা অর্জন করেন। হিন্দু মুসলিম দাঙ্গা প্রতিরোধেও তিনি এগিয়ে আসেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে যুবলীগ গঠন, ছাত্রলীগের কার্যক্রম থেকে যুক্তফ্রন্টের রাজনীতি, প্রতিটি ক্ষেত্রেই তিনি সক্রিয় কর্মী থেকে ক্রমশই নেতা হয়ে উঠলেন। 1965 সালে পাক ভারত যুদ্ধ পরিস্থিতিতে প্রেসিডেন্ট আইয়ুব খান ঢাকায় বিরোধী দলের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করতে চাইলেন। সেই সাক্ষাতের উদ্দেশ্য তাজউদ্দিন তার প্রখর চিন্তা এবং মেধার সমন্বয় রচনা করলেন 13 দফা, যেখানে ছিল তৎকালীন অরক্ষিত পূর্ব বাংলা ও গোটা পাকিস্তানের সমস্যা সমাধানের দাবি। মুখ্যমন্ত্রী নুরুল আমিন এটা দেখেই চমকে যান। প্রেসিডেন্টের সাথে বৈঠকে এটাকে একটা
সমস্যা হিসেবে দেখান। এই ১৩ দফা দাবি পরের বছর ১৯৬৬ সালে দলীয় বৈঠকে আলোচনার মাধ্যমে সংক্ষিপ্ত আকারে ৬ দফায় রূপান্তরিত হয়ে ইতিহাসের এক অনন্য গতি তৈরি করে। কৈশোরে সেই বিপ্লবীদের দেখানো পথেই শুরু হয়ে যায় এক মহাযাত্রা। দীর্ঘ এই পথ পরিক্রমায় কিছু প্রশ্ন, কিছু ধোঁয়াশা, অন্ধকার কুয়াশার রাতের মতো নির্জনে অভিমানী তাজউদ্দিনকে পথহারা করে দেয়। ইতিহাসের পাঠক হিসেবে আমরাও হারিয়ে ফেলি পথ, থেমে যাই, বুঝে না বুঝে ফিরে যাই। কিন্তু না, তাজউদ্দিনের জীবন ঘাটলেই পাওয়া যাবে সেই প্রশ্নগুলোর উত্তর। মুজিব তাজউদ্দিনের সম্পর্কের ফাটল বুঝতে হলে আমাদের যেতে হবে ২৫শে মার্চের রাতের ঘটনায়, তারপর স্বাধীনতার পরবর্তী ইতিহাসে। ২৫শে মার্চের রাতে তাজউদ্দিনের লেখা স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর দিতে রাজি হননি শেখ মুজিব। সেই রাতে মুজিব ও তাজউদ্দিনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও ব্যাপক তর্ক শেষে তাজউদ্দিন ফিরে যান। লেখক গবেষক মুক্তিযোদ্ধা মইদুল হাসান বলেন, তাজউদ্দিনের রচিত সেই স্বাধীনতার ঘোষণাই বিপ্লবী ছাত্রের মাধ্যমে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিকদের হাতে পৌঁছেছিল, যার ফলে পরদিন বিদেশি গণমাধ্যমে শেখ মুজিবের নামে ঘোষণাপত্র প্রচার পায়। ২৫শে মার্চ রাতে তাজউদ্দিন বিপ্লবীর বেশে রাইফেল এবং পিস্তল সহ ঘর থেকে বেরিয়ে পড়েন। আর আমাকে বলছে যে আমাকে তাড়াতাড়ি একটা ব্যাগ, একটা কাপড়ের ব্যাগ, যেটা আমি আনতে বলেছিলাম, ওই ব্যাগটার মধ্যে আমার আর রাইফেলটা ভরে। ২৭ মার্চ সকালে কারফিউ শিথিল করা হলে তাজউদ্দিন আত্মগোপন থেকে ছদ্মবেশ ধারণ করেন। এই দীর্ঘ পথ পাড়ি দেবার সময় তিনি সাধারণ মানুষের মধ্যে স্বাধীনতার জন্য প্রবল আকুতি এবং স্বেচ্ছাসেবী গণবাহিনী রূপে সংগঠিত হবার স্পৃহা দেখতে পান। সবার একটাই আকুতি, অস্ত্র চাই। তাজউদ্দিনের দৃঢ় বিশ্বাস ছিল এই দুর্দিন মোকাবেলার জন্য নিশ্চয়ই শেখ মুজিব কোনো একটা পথ খোলা রেখে গিয়েছেন। কিন্তু বর্ডারে পৌঁছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে অস্ত্র চাওয়ার পর তারা জানায় দিল্লি থেকে এই ধরনের কোনো পারমিশন নেই, সুতরাং বিএসএফ কোনো প্রকার অস্ত্র সাহায্য দিতে অপারগ। তখন তাজউদ্দিন উপলব্ধি করেন গণমানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণের জন্য শেখ মুজিবের ভারত সরকারের সাথে কোনো প্রকার যোগাযোগ বা প্রস্তুতি ছিল না। ৩০শে মার্চ সন্ধ্যায় তাজউদ্দিন এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেন। দলীয় প্রধানের নির্দেশনার বাইরে গিয়ে তিনি সিদ্ধান্ত নেন বাংলাদেশ সরকার গঠন করবেন এবং গণমানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে তিনি বাস্তবে রূপ দিবেন। সেই সন্ধ্যায় বিএসএফ কর্তৃপক্ষ তাজউদ্দিন আহমেদকে ভারতে যাবার আমন্ত্রণ জানান। তখন তাজউদ্দিন বলেন, ভারত সরকার যদি তাকে স্বাধীন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মর্যাদাসহ গ্রহণ করে তবেই তিনি ভারতে প্রবেশ করবেন। তখন বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ডার গোলক মজুমদার তাজউদ্দিন আহমেদকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অফ অনার প্রদান করে পূর্ণ প্রোটোকলের সাথে গ্রহণ করেন। Amirul Islam got to Delhi and prepared an announcement for the world and do a proclamation of independence. তারপরেতে ওদের ওখানে প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা হলো, সেই দিনই দেখা হলো। তাজউদ্দিন সাহেবের সাথে যে সাক্ষাৎ শ্রীমতী গান্ধীর হয়, সেখানে আমরা কি আলোচনা করব তার একটা প্রেক্ষিত আমরা রচনা করেছিলাম। দিল্লি পৌঁছে তাজউদ্দিন আহমেদ বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে মিসেস ইন্দিরা গান্ধীকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন, যা ভারতের সরকার মহলকে মুগ্ধ করে। তাজউদ্দিন বলেন, প্রথমত এটা আমাদের যুদ্ধ, আমরা চাই ভারত এতে জড়াবে না। আমরা চাই না ভারত তার অস্ত্র এবং সৈন্য দিয়ে আমাদেরকে স্বাধীন করে দিক। আমরা চাই মুক্তিবাহিনী গড়ে তোলবার জন্য সহায়তা ও প্রশিক্ষণ, শরণার্থীদের জন্য আশ্রয় ও খাবার সহায়তা, বহির্বিশ্বে যোগাযোগের জন্য কূটনৈতিক সহায়তা, এছাড়া মুক্তিযুদ্ধকে সার্বিকভাবে ত্বরান্বিত করতে বেতার সহায়তা। সেখানে তাদের সহযোগিতা হবে যে এদেরকে ট্রেনিং দেওয়া এবং সে রিগ্রুপিং অ্যান্ড ট্রেনিং অ্যান্ড রিগ্রুপিং, এবং তার সাথে তাদের যে অস্ত্র এবং রসদ এগুলো দেওয়ার ব্যাপারে ভারতবর্ষের সাহায্য এবং সহযোগিতা। দ্বিতীয়ত হচ্ছে, আমরা মনে করি যে ১ কোটি মতো রেফুজি চলে আসবে, যেরকম অত্যাচার আমরা দেখে এসেছি বাংলাদেশে হচ্ছে, তো তার ফলে তাদেরকে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা ভারতবর্ষের করতে হবে। তাজউদ্দিন ইন্দিরা বৈঠকের পর তাজউদ্দিন সরকার গঠনের পূর্ব পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে আওয়ামী লীগের নেতৃবৃন্দ খুঁজতে শুরু করেন। ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশ সরকার গঠনের ঘোষণা ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বেতার ভাষণ।
সরকারের অন্যান্য মন্ত্রী এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উদ্ধার করার পর শপথ গ্রহণের পালা। ঠিক তখন এই সরকার গঠনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাথে পূর্ব আঁতাত করা শেখ মনি ও তার অনুগত যুব নেতারা। শেখ মনি দাবি করে বসেন শেখ মুজিব কেবলমাত্র তাকেই নেতৃত্বের নির্দেশনা দিয়ে গেছেন। অপরদিকে দক্ষিণপন্থী খন্দকার মুশতাকও তাজউদ্দিনের নেতৃত্বের বিরোধিতা করেন। নানা চক্রান্ত করছিল। উচ্চাকাঙ্ক্ষী যুব নেতাদের কেউ কেউ তাজউদ্দিন আহমদের নেতৃত্ব তেমন সহ্য করতে পারছিলেন না। জানা যায় যে তাকে হত্যা করার জন্য থিয়েটার রোডে একজন আততায়ীকেও একবার পাঠানো হয়েছিল। 14 এপ্রিল 1971 চুয়াডাঙ্গায় শপথ নেবার কথা ঘোষণার পর সেখানে পাক আর্মি বোমা বর্ষণ করে। শত বাধা এবং বিরোধিতা পেরিয়ে বাংলাদেশ সরকারের শপথ সম্পন্ন হয় 17 এপ্রিল বৈদ্যনাথতলায়। তারপর অজস্র প্রতিকূলতাকে সঙ্গী করে তাজউদ্দিন এবং তার সরকারের পথ চলা শুরু হয়। একদিন সত্যিই বাংলাদেশ স্বাধীন হলো, কিন্তু প্রবাসী সরকার গঠনের সময় সেই শত্রুতা তাজউদ্দিনের পিছু ছাড়ল না। পাকিস্তান আর্মির কর্মকর্তা রাও ফরমান আলী তার বইতে লিখেছিলেন, পাকিস্তানের সরকার তাজউদ্দিনকে হিন্দু হিসেবে প্রচার করেছিল। তার প্রকৃত নাম নাকি তেজারাম। তিনি মূলত ভারতের দালাল। মোটা দাগে সেই থেকেই তাজউদ্দিনকে ভারতের দালাল হিসেবে বিবেচনা করা হতো। স্বাধীনতার পর বলা হলো তার নেতৃত্বেই ভারতের সাথে 7 দফা গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রথমত, এই প্রশ্নের উত্তর বুঝতে হলে মুক্তিযুদ্ধে তাজউদ্দিনের ভূমিকা বিবেচনায় রাখতে হবে। ঘটনা প্রবাহ তাজউদ্দিনকে বাংলাদেশ সৃষ্টির এক গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে এসেছিল। মুক্তিযুদ্ধের আগে শেখ মুজিবের হিসাব ছিল ভিন্ন। সশস্ত্র স্বাধীনতার লড়াইয়ের যেই অনিশ্চিত, কষ্টকর, কণ্টকাকীর্ণ পথ, সেই পথে তিনি যাননি। লড়াইটা এগিয়ে নিয়ে গিয়েছিলেন তাজউদ্দিন আহমদ। এ.কে. খন্দকার তার ভেতরে বাইরে বইতে উল্লেখ করেছেন, মুক্তিযুদ্ধের সময় থিয়েটার রোডে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ যেই ঘরে থাকতেন, তার পাশের ঘরেই আমি মুক্তিযুদ্ধের শেষের দিকে থাকতাম। একদিন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, স্যার, বঙ্গবন্ধু গ্রেফতার হওয়ার আগে আপনি কি তার কাছ থেকে কোনো নির্দেশনা পেয়েছিলেন? তিনি উত্তরে বলেছিলেন, না, আমি কোনো নির্দেশনা পাইনি। বিষয়টা এমন না যে শেখ মুজিব তাজউদ্দিনকে বলেননি যুদ্ধ কিভাবে হবে, কার নেতৃত্বে হবে। এটা তিনি কাউকেই বলে যাননি। এমন এক অবস্থায় প্রধান নেতা শেখ মুজিবের অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্ব দেন তাজউদ্দিন আহমদ। এজন্য তাকে দ্বারস্থ হতে হয় প্রতিবেশী দেশ ভারত এবং সেই দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর। তার অনুরোধেই প্রতিবেশী ভারত সীমান্ত খুলে দিল। দলের অন্য নেতারা ও তরুণদের একটা অংশ ছুটল সীমান্তের দিকে। ভারত তাদের আশ্রয় প্রশ্রয় ও সামরিক সহযোগিতা দিল। এই কালবেলায় তাজউদ্দিন এককভাবেই সিদ্ধান্তগুলো নিয়েছিলেন। ভারতে আশ্রয় নেওয়া এবং তাদের সাহায্য নিয়ে সরকার গঠন করার মধ্যেই ছিল এক ধরনের সমীকরণ ও সংকট। ধীরে ধীরে পর্যায়ক্রমে বাংলাদেশের যুদ্ধ একই সঙ্গে হয়ে যায় ভারতের যুদ্ধ। ভারতের আশ্রয় থাকার কারণেই তাকে এমন কিছু সিদ্ধান্ত নিতে হয় যা তাৎক্ষণিকভাবে এড়াতে পারেননি তিনি। ফলে যুদ্ধে এক পর্যায়ে চালকের আসনে বসে যায় ভারত। অন্যদিকে মুজিবের অনুপস্থিতিতে ভারতে গিয়ে সরকার গঠনের বিকল্পও ছিল না। দলের অন্যান্য নেতার প্রবল বিরোধিতা সত্ত্বেও তাজউদ্দিন এই কাজটা করেছিলেন। দলের মধ্যে তিনি কোন্দলের শিকার হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। ইন্দিরা গান্ধীর প্রবল সমর্থন নিয়েই তিনি ও তার সরকার টিকেছিল। যুদ্ধ শেষে চালচিত্র বদলে যায়। আওয়ামী লীগের কেউ কেউ এই ভূমিকার কারণেই তাকে ভারতের দালাল বলতে শুরু করে। স্বাধীন দেশে ফিরে এসে শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন। তাজউদ্দিন হলেন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী, একই সঙ্গে হলেন পরিকল্পনা কমিশনের চেয়ারম্যানও। কিছুদিন পর পরিকল্পনা মন্ত্রণালয় কেড়ে নেওয়া হলো তার কাছ থেকে। 2 বছর পর তিনি বরখাস্ত হলেন সেখান থেকেও। স্বাধীন বাংলাদেশে তাজউদ্দিনের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছিল খোদ শেখ মুজিব ও আওয়ামী লীগের সুবিধালোভী মহল।
যুদ্ধের আগে থেকেই শেখ মুজিবকে ঘিরে দুটো গ্রুপ চালু ছিল, একটা তাজউদ্দিনের নেতৃত্বে কিছুটা সমাজতান্ত্রিক ঘরানার, আর অন্যটা খন্দকার মুশতাক কেন্দ্রিক পুঁজিবাদী ঘরানার। মুক্তিযুদ্ধের পর খন্দকার মুশতাকের গ্রুপ হালে পানি পায় ফজলুল হক মনির সমর্থনে। একই সাথে মনি এবং মুশতাকের সঙ্গে তাজউদ্দিনের এই দূরত্বকে আলাদা একটা মাত্রা দেয়। শেখ মনি গ্রুপ ও মুশতাক গ্রুপ নানাভাবে শেখ মুজিবের থেকে তাজউদ্দিনকে আলাদা করে। সেই ক্ষেত্রে মুজিবের অদূরদর্শিতা ও ক্ষমতায় টিকে থাকার চেষ্টা সমানভাবে গুরুত্বপূর্ণ। এই মুশতাক গ্রুপের প্রথম প্রোপাগান্ডার অংশ ছিল 7 দফা গোপন চুক্তির অভিযোগ। ডক্টর জাফরুল্লাহর বক্তব্য থেকে জানা যায় যে এই অভিযোগের জন্ম 1971 সালেই। কতিপয় ব্যবসায়ীদের মুখে সর্বপ্রথম তিনি দিল্লিতে শুনতে পান এই গোপন চুক্তিটির কথা। সেই শোনা কথাটি তিনি সেনাপ্রধান ওসমানীকে বলেন। কথাটি শুনেই তিনি রেগে যান। এরপর যা ঘটেছিল জাফরুল্লাহর ভাষায়, ওসমানী সাহেব সোজা প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের ঘরে ঢুকে উচ্চস্বরে কথা বললেন, "ইউ সোল্ড দ্য কান্ট্রি, আইল নট বি আ পার্ট অফ ইট।" তাজউদ্দিন সাহেব ওসমানীকে শান্ত করার চেষ্টা করলেন। কথায় কথায় প্রচণ্ড রেগে যাওয়া ছিল কর্নেল ওসমানীর একটি বিশেষ বৈশিষ্ট্য। সেদিন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বয়োজ্যেষ্ঠ সেনাপ্রধানকে কি বলেছিলেন তা জানা যায়নি, কিন্তু 1972 সালে মৌলানা ভাসানীর হক কথা পত্রিকায় গোপন চুক্তির অভিযোগ উঠলে কর্নেল ওসমানী অভিযোগের সপক্ষে কোনো কথা বলেননি। এবার দেখা যাক হক কথা পত্রিকায় প্রকাশিত 7 দফা গোপন চুক্তির অভিযোগের উৎস কী। লেখাটা পড়লে জানা যাবে এর মূল তথ্য কোনো গোপন নথিপত্র নয়, বরং শেখ মুজিব সরকারের একটি অংশ তাজউদ্দিনের বিরুদ্ধে অভিযোগটি শুরু করেছিল। মৌলানা ভাসানীর হক কথা থেকে 7 দফা গোপন চুক্তির অভিযোগটি ক্রমেই সম্প্রসারিত হতে থাকে। 1973 সালে জাসদ, জাতীয় লীগ, ন্যাপ নির্বাচনী ওয়াদাপত্রে গোপন চুক্তি বাতিলের প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার প্রকাশ করে। অর্থাৎ তৎকালীন বিরোধী দলগুলো গোপন চুক্তির অভিযোগটি বেশ রসালো এবং জোরালোভাবে প্রচার প্রসার ঘটিয়েছিল। এর প্রেক্ষিতে জনাব তাজউদ্দিন আহমেদ সাহসিকতার সাথে জোরালো প্রতিবাদ এবং চ্যালেঞ্জ দিয়ে বলেন, মুজিবনগরে প্রতিষ্ঠিত বিপ্লবী সরকারের প্রধানমন্ত্রী থাকাকালে ভারতের সহিত কোনো গোপন চুক্তি করিয়াছি বলিয়া কেউ যদি প্রমাণ করিতে পারেন, তবে আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ তো করিবই, এমনকি ফাঁসি কাষ্টে ঝুলিতেও রাজি আছি। তিনি বলেন, কোনো গোপন দলিল ফাঁস করা এমন কোনো কঠিন কাজ নহে। এই প্রসঙ্গে জনাব তাজউদ্দিন আহমেদ উল্লেখ করেন যে তিনি স্বাধীনতা সংগ্রামকালে ওয়াশিংটনে অবস্থানকারী জনৈক বাঙালি যুবকের সাথে পেন্টাগনের গোপন দলিল বাহির করিয়াছিলেন এবং উক্ত দলিলের প্রতিলিপি ওই সময়ে কোনো কোনো বিদেশি পত্রিকায় প্রকাশিত হইয়াছিল। প্রকাশিত উক্ত দলিলটি মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক পাকিস্তানকে সমরাস্ত্র সরবরাহ সংক্রান্ত ছিল। কিন্তু তাজউদ্দিন আহমেদের সেই চ্যালেঞ্জের মুখোমুখি কাউকে হতে দেখা যায়নি। এমনকি যারা গোপন চুক্তির ব্যাপারে সরব ছিলেন তারাও ছিলেন নিশ্চুপ। অন্যদিকে মুজিবের স্বজনপ্রীতিতে বিরক্ত হয়ে একটা পর্যায়ে তাজউদ্দিন আর জেনারেল ওসমানী সরকারের প্রকাশ্য সমালোচনা করা শুরু করেন। বাকশাল গঠনের প্রথম বিরোধিতাও এসেছিল তাজউদ্দিনের কাছ থেকে। এই প্রসঙ্গে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী লিখেছেন, মুজিব ভাইয়ের সঙ্গে তাজউদ্দিনের গুরুতর মতপার্থক্য দেখা দিয়েছিল বাকশাল গঠনের প্রশ্নে। তাজউদ্দিন কন্যা শারমিন আহমেদ, তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইতে লিখেছেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু ও তাজউদ্দিনের মধ্যে দূরত্ব ক্রমশই বাড়তে থাকল। নীতিগত ও আদর্শিক ব্যাপারে দুজন তখন সম্পূর্ণ ভিন্ন মেরুতে অবস্থান করছেন। তাজউদ্দিন ততদিনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তিনি আর মন্ত্রিসভায় থাকবেন না। শেখ মুজিব যেদিন ইস্তফা দিতে বলবেন সেদিনই তিনি ইস্তফা দিয়ে দিবেন। নিজ থেকে ইস্তফা দিয়ে শেখ মুজিবকে বিব্রত করবেন না। আবার তার আজীবনের নীতি এবং আদর্শের সঙ্গেও আপোষ করবেন না। তিনি রাগ করে কদিন অফিসে যাননি। তাজউদ্দিনের বাসায় এলেন বঙ্গবন্ধু। তার আসার খবর শুনে সৈয়দা জোহরা তাজউদ্দিন উপরে গেলেন। তাজউদ্দিনের সঙ্গে বঙ্গবন্ধুর তখন ভীষণ বিতর্ক চলছে।
তাজউদ্দিন তাকে বলছেন, মুজিব ভাই, আজকে আমি আপনাকে যেই কথাগুলো বলবো আমি জানি আপনি সেই কথাগুলো যুক্তি দিয়ে খণ্ডাতে পারবেন না। বাকশাল গঠনের ভয়াবহ পরিণাম সম্পর্কে বললেন তাজউদ্দিন। প্রশ্ন তুললেন আরও নানা প্রসঙ্গে। পরবর্তী সময়ে বাকশাল গঠনের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে তাজউদ্দিন তার চূড়ান্ত মতামত বঙ্গবন্ধুকে জানিয়েছিলেন। ব্যক্তিগত সচিব আবু সাইদ চৌধুরীকে সাক্ষী রেখে তিনি বঙ্গবন্ধুকে ফোন করে বলেছিলেন, আপনি একদলীয় শাসন ব্যবস্থা করতে যাচ্ছেন, কিন্তু আপনাকে আমি অনেকবারই বলেছি আমার দ্বিমতের কথা, আর আজ আমার চূড়ান্ত মতামত দিচ্ছি। আমি আপনার এই একদলীয় শাসনের সঙ্গে একমত নই। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার হাতে এতই ক্ষমতা দেয়া আছে যে সেই ক্ষমতা বলে দেশে একদলীয় ব্যবস্থা আর কোনো পরিবর্তনের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমরা বক্তৃতায় সবসময় বলেছি একটি সুখী সমৃদ্ধশালী দেশের কথা, যার ভিত্তি হবে গণতন্ত্র। যেই গণতন্ত্রের গুণগান করেছি আমরা সবসময়, আজকে আপনি একটি কলমের খোঁচায় সেই গণতন্ত্রকে শেষ করে দিয়ে দেশে একদলীয় শাসন ব্যবস্থা করতে যাচ্ছেন। By taking this step, you are closing all the doors to remove you peacefully from your position. পদত্যাগপত্রে স্বাক্ষর দিয়ে অফিস থেকে ফোন করে স্ত্রীকে জানালেন, লিলি, আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি। 12টা বেজে 22 মিনিটে আমি আমার পদত্যাগপত্রে সই করেছি। দুপুর 1টার কিছু পরে তাজউদ্দিন সরকারি বাসায় ফিরে এলেন বন্ধু আরহাম সিদ্দিকের গাড়িতে করে। পদত্যাগের সাথে সাথেই নিজের জন্য সরকারি গাড়ি ব্যবহার বন্ধ করলেন। ঐতিহাসিক চরমপত্রের রচয়িতা ও পাঠক M.R. আক্তার মুকুল তাজউদ্দিন আহমেদের পদত্যাগ সম্পর্কে লিখেছেন, মন্ত্রিসভা থেকে তাজউদ্দিন বিদায় নিলেন। মনে হলো বঙ্গবন্ধুর কোমর থেকে শানিত তরবারি অদৃশ্য হয়ে গেল। ছায়ার মতো যেই নির্লোভ ব্যক্তি অসাধারণ নিষ্ঠার সাথে বঙ্গবন্ধুকে অনুসরণ করেছেন এবং নিঃস্বার্থভাবে পরামর্শ দিয়ে বহু বিপদ থেকে উদ্ধার করেছেন, এক গোপন চক্রান্তের ফাঁদে পা দিয়ে শেখ সাহেব এই মহৎ ব্যক্তিকে ক্ষমতাচ্যুত করলেন। অবিশ্বাস এমন পর্যায়ে পৌঁছেছিল যে শেখ মুজিব সচিবদের নির্দেশ দিয়েছিলেন, তাজউদ্দিনের সঙ্গে কারা দেখা করছেন, কি আলোচনা হচ্ছে, সব খবর যেন তাকে জানানো হয়। স্বাধীনতার পর দেশের প্রথম প্রধানমন্ত্রী হঠাৎ যেন এক অচেনা চরিত্রে রূপান্তরিত হলেন। বহির্বিশ্বও এই ঘটনায় বিস্মিত হয়েছিল। মালয়েশিয়ার জাতির জনক টুংকু আব্দুর রহমান বাংলাদেশি রাষ্ট্রদূতকে ডেকে জিজ্ঞেস করেছিলেন, যিনি মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী, যিনি অর্থমন্ত্রী হিসেবে আপনার দেশের জন্য অক্লান্ত প্রচেষ্টা চালাচ্ছেন, তাকে কেন সরিয়ে দেয়া হলো? তাজউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবন ছিল অদ্ভুত এক বৈপরীত্যের প্রতীক। মুক্তিযুদ্ধের সময় যে মানুষকে দেশের হাল ধরতে হয়েছিল, স্বাধীনতার পর সেই মানুষটিকে বারবার কোণঠাসা করা হয়েছে। বাকশাল গঠনের সময় তাকে সাধারণ সম্পাদক হওয়ার প্রস্তাব দেয়া হলেও তিনি সাফ জানিয়ে দেন, আমি আর সহমরণের পার্টিতে যাব না। ত্রিদলীয় ঐক্যজোটকে তিনি তির্যক ভাষায় আখ্যা দিয়েছিলেন ত্রিশূল হিসেবে। বঙ্গবন্ধু তাকে বিশেষ সহকারী করতে চাইলেও কিছু তরুণ নেতার বিরোধিতায় সেটা সম্ভব হয়নি। সংসদে তিনি দ্বিতীয় সারিতে বসতেন, যেন তাকে ইচ্ছে করে আড়ালে সরিয়ে রাখা হয়েছে। আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশে ট্যাগিংয়ের রাজনীতি শুরু হয়েছিল সেই সময় থেকেই। ভারতের দালাল ট্যাগ লাগিয়ে বাঙালির মুক্তির ইতিহাসের গুরুত্বপূর্ণ এই নেতাকে বিতর্কিত করা হয়েছিল, অপদস্থ করা হয়েছে নানাভাবে। তবু তাজউদ্দিন ছিলেন অবিচল। তার জীবনের প্রতিটি পদক্ষেপে সততা, আত্মমর্যাদা ও নিষ্ঠার ছাপ ছিল। তিনি বিশ্বাস করতেন জনগণের কাছে রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, সেবা ও আত্মত্যাগের এক অন্তহীন সাধনা। পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো একদিন বলেছিলেন, আমি শেখ মুজিবকে ভয় পাই না, আমি ভয় পাই তার পাশে বগলে ফাইল নিয়ে দাঁড়িয়ে থাকা খাটো মানুষটিকে। ভুট্টোর সেই খাটো মানুষটি ছিলেন তাজউদ্দিন আহমেদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী।
যাকে নির্মমভাবে হত্যা করা হয় 1975 সালের 3 নভেম্বর কারাবন্দী অবস্থায়। কিন্তু কেন তাকে হত্যা করা হলো? শেখ মুজিবের ঘনিষ্ঠ ছিলেন বলে? ভারতের সহায়তায় আবারও আওয়ামী লীগের হাল ধরতে পারেন সেই আশঙ্কায়? নাকি সাচ্চা বাংলাদেশপন্থী এক নেতার জবান চিরতরে স্তব্ধ করে দিতেই এলোপাথারি বুলেট ছোড়া হয়েছিল গ্রাম থেকে উঠে আসা জনমানুষের নেতা তাজউদ্দিনের বুকে? প্রশ্ন রেখে গেলাম, উত্তর জানাবেন মন্তব্যে।